নমস্কার বন্ধুরা, আজকে হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি এমডি সাব্বার রশিদি তারা 2016 ফার্স্ট এসএলএসটি ক্লাস 9, 10 এবং 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসকে কিন্তু বাতিল করে দিলেন এবং সমস্ত নিয়োগকে বাতিল করে দিলেন। পাশাপাশি 2016 সালের পরেই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হয়েছিল সেই নিয়োগগুলো কিন্তু এক লহমায় এক রায়ে বাতিল করে দিলেন। সেই রায়ের অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরছি। 282 পৃষ্ঠার অর্ডার কপি, তার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। বিচারপতিরা বলেছেন যে তাদের কাছে মূলত তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তিনটে রাস্তা তাদের কাছে ছিল। প্রথমত হচ্ছে এই কেসটি রিপিটিশনটির গ্রাউন্ড তার মেনটেনেবিলিটি নিয়ে। মেনটেনেবিলিটি না থাকলে কেসটি ডিসমিস করে দিলে সমস্ত বিষয় চুকে যেত। সেইটা না হলে আর দুটি রাস্তা থাকে, সেটা হচ্ছে যে সমস্ত নিয়োগগুলি বেআইনি সেই নিয়োগগুলোকেই কেবলমাত্র বাতিল করা এবং বাকি নিয়োগগুলো যেরকম ভাবে তারা কাজ করছেন কাজ করতে থাকবেন, এটাই আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু সেই রাস্তাতেও বিচারপতিরা যেতে পারেননি। তার ব্যাখ্যা এই রায়ের কপিতে কিন্তু তারা দিয়েছেন। সেই ব্যাখ্যা আইনিভাবে কতটা সঙ্গত বা অসঙ্গত সেই বিচার নিশ্চয়ই হবে, আগামী দিনে সুপ্রিম কোর্টে হয়তো রাজ্য যাবে সেখানে। আর তৃতীয়ত, যে সমস্ত সিলেকশন প্রসেসটাকেই বাতিল করে দেওয়া। এই তিনটে রাস্তা, তিনটে পথ ছিল বিচারপতিদের কাছে। তারা কিন্তু একদম তৃতীয় পথটা এবং সব থেকে চরম পথটাই নিয়েছেন। এবার এইটা ডিসকাস করার আগে কতগুলো কথা, কি গ্রাউন্ডে কিসের উপর ভিত্তি করে বিচারপতিরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন সেই জায়গাটা একটু আলোচনা করছি। 9, 10 লেভেলে মোট 11,610 জনকে রেকমেন্ডেশন দিয়েছে এসএসসি। তার মধ্যে 808টা ওএমআর ইস্যু নিয়ে প্রবলেম ছিল, র্যাঙ্ক জাম্প ছিল 185টা। টোটাল যে অভিযোগ ছিল সেটা ছিল 993 জনের ক্ষেত্রে। এটা মোট নিয়োগের 8.5%। 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে 5,596টি পোস্টের নিয়োগ হয়। তার মধ্যে ওএমআর সংক্রান্ত বিষয়ে আপত্তি বা অভিযোগ ছিল 771টি। র্যাঙ্ক জাম্পিং এর কেস ছিল 39টি। মোট যে অনিয়ম হয়েছে সেটা 810 জনের ক্ষেত্রে হয়েছে, সেটা 14.47%। গ্রুপ সির ক্ষেত্রে 2037টি পোস্টের নিয়োগ হয়। ওএমআর ইস্যু ছিল 783টি। 783টি যদি ওএমআর ইস্যুকে ধরা হয় তাহলে প্রায় 38.43% দুর্নীতি হয়েছে বা অভিযোগ রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে 3,880টি পোস্টের রিক্রুটমেন্ট হয়েছিল। তার মধ্যে 1741টি পোস্ট নিয়েই ওএমআর ইস্যু ছিল, যেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 44.87% কিন্তু অনিয়ম রয়েছে বলে এসএসসি তার যে রিপোর্ট সেখানে মেনে নিয়েছিল। পাশাপাশি কোর্ট মনে করেছে যে এসএসসি বেশ কিছু তথ্য যেভাবে লুকিয়ে গেছে, আড়াল করার চেষ্টা করেছে, তাতে সম্ভাবনা রয়েছে যে এসএসসি যে তথ্য দিয়েছে, যত সংখ্যায় এই যে সংখ্যাগুলো দেখালাম তার থেকে বেশি সংখ্যক ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকতে পারে। এবার সিলেকশন প্রসেসে কি কি দুর্নীতি বিচারপতিরা তারা প্রত্যক্ষ করেছেন, তারা সেটা কোর্টের রায়ের কপিতে দিয়েছেন। প্রথম হচ্ছে এসএসসি নাইসাকে অ্যাপয়েন্ট করেছিল প্রপার টেন্ডার ছাড়া। নিয়োগ করার যে পদ্ধতি তাতে ভুল বিচ্যুতি ছিল এবং যেটার ক্ষেত্রে এই যে ক্লোজ ডোর টেন্ডারের জন্য আর্টিকেল 14 এবং 16 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভায়োলেশন হয়েছে। পাশাপাশি নাইজা আবার নিজে থেকে ডাটা স্যান্টেক বলে আরেকটি সংস্থাকে দায়িত্ব দিয়ে দেয় ওএমআর সিটগুলো স্ক্যান করার, যে সম্পর্কে এসএসসির দাবি অনুযায়ী এসএসসি কিছু জানতো না। এসএসসি তাদের সমস্ত অরিজিনাল ওএমআর সিটগুলোকে ডিস্ট্রয় করেছিল, কিন্তু তারা তাদের যে স্ক্যান মিরর ইমেজ তাদের সার্ভারে রাখার কথা ছিল সেটা প্রপারলি প্রিজার্ভ করেনি। সিবিআই যখন ইনভেস্টিগেশনে যায় তখন দিকে তারা এসএসসি সার্ভার থেকে ওএমআর সিটগুলো পায়নি। এসএসসি ওএমআর শিটগুলো স্ক্যান কপি তাদের সার্ভারে না রেখে, মিরর ইমেজগুলো না রেখে ডিস্ট্রয় করাটা একেবারেই সঙ্গত হয়নি, কোর্টের নজরে এটা এসছে। পাশাপাশি এসএসসি একদিকে যেমন জানিয়েছে তাদের স্ক্যান ওএমআর শিটগুলো নেই তাদের কাছে, কিন্তু আরটিআই অ্যাপ্লিকেশনের বিভিন্ন উত্তর যখন তারা দিয়েছে 2023 সাল পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন ডেটাবেস থেকে উত্তরগুলো দিয়ে গেছে, যেটা সিবিআই আবার খোঁজ করতে গিয়ে পায়নি। তাহলে এই ক্ষেত্রে একটা আপডাল সৃষ্টি হয়েছে। এসএসসি তথ্য দিতে পারছে, আরটিআই এর উত্তর দিতে পারছে, কিন্তু সিবিআই গিয়ে সেই তথ্যগুলো এসএসসি থেকে পাচ্ছে না। যতগুলো ভ্যাকেন্সি ছিল, মোট শূন্য পদ যতগুলো ছিল তার থেকেও বেশি পদে নিয়োগ হয়েছে। এই চারটে ক্যাটাগরির ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। যারা প্যানেলে ছিল না তাদের রিক্রুটমেন্ট হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। যাদের
যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যারা এই প্যানেলের এক্সপায়ারির পরও বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মেধা তালিকায় যারা লোয়ার র্যাঙ্কে ছিল তারা র্যাঙ্ক জাম্প করে হায়ার র্যাঙ্কের আগে চাকরিটি পেয়েছেন, হায়ার র্যাঙ্কের অনেকে হয়তো চাকরি পাননি। এসএসসির তরফ থেকে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস সম্বলিত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। এসএসসি তার প্যানেলের এক্সপায়ারি হয়ে যাওয়ার পরও কাউন্সেলিং চালিয়েছে। টোটাল বেনিফিশিয়ারিজ অফ ইললিগালিটিস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড and rendered improbable given the stand of SSC board and state. রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন যে রকম অবস্থান নিয়েছে তাতে মোট কতজন অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, কতগুলি বেআইনি নিয়োগ হয়েছে সেটা নির্ধারণ করা অসম্ভব হয়ে উঠেছিল, বেশ কঠিন হয়ে উঠেছিল। এসএসসি সুপার নিউমেরি পোস্ট তৈরি করার জন্য পারমিশন চেয়েছিলেন, যেটা যাতে তারা এই বেআইনি নিয়োগ যে সমস্ত চাকরি পেয়েছেন বেআইনিভাবে যারা, তাদের অ্যাকোমোডেট করতে পারেন, তাদের ধরে রাখতে পারেন, তাদের চাকরি যাতে বাতিল না হয়। এবং 4টে ক্যাটাগরির যে রিক্রুটমেন্ট হয়েছে সেক্ষেত্রে এসএসসি যে স্পিরিট রেখে এই নিয়োগগুলো করা উচিত ছিল সেটা করেননি। জাস্টিস বাস কমিটির রিপোর্ট, এফিডেভিট রিপোর্ট যা এসএসসি জমা দিয়েছে, সিবিআই যা জমা দিয়েছে, তার থেকে সার্বিক এই দুর্নীতি ধরা পড়েছে। এর ফলে কোর্ট যে রায়ে এসছে, যে ডিরেকশনগুলো দিয়েছে মহামান্য দুজন বিচারপতি স্পেশাল ডিভিশন বেঞ্চের, তাতে একটা এক্সেপশন থাকছে যে সমস্ত নিয়োগ বাতিল হলেও সোমা দাস, যিনি ক্যান্সার পেশেন্ট, যাকে মানবিক কারণে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগটি কিন্তু বলবৎ থাকবে। বাকি যে ডিরেকশনগুলো দিয়েছেন সেটা হচ্ছে যে রিট পিটিশনগুলো দেখা যাচ্ছে এই কেসের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত নয় সেগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 14 এবং 16 আর্টিকেল 14 এবং 16 এই দুটোর ভায়োলেশনের জন্য সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলোকে নাল অ্যান্ড ভয়েড এবং বাতিল করা হলো। তার মানে আজ থেকে এই রায়ের ফলে সমস্ত নিয়োগ 2016 সালের ফার্স্ট এসএলএসটি 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচার, 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার, তার পরবর্তীতে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ, সমস্ত নিয়োগ বাতিল হলো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। ওএমআর শিট যে 3টে হার্ড ডিস্কে নাইজার কাছ থেকে পাওয়া গেছিল সিবিআই, যেগুলো হেফাজতে নিয়ে এসএসসি নেবে, নিয়ে সেগুলো ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেবে যাতে সমস্ত সাধারণ মানুষ সেটা দেখতে পারে। যারা যে সমস্ত ব্যক্তিরা প্যানেল এক্সপায়ারির পর অ্যাপয়েন্টেড হয়েছেন বা যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা এই পর্যন্ত সময়ে সমস্ত যা রেমুনারেশন পেয়েছেন, যা বেনিফিট রিসিভ করেছেন মানিটারি, সেগুলো রাজ্যের কোষাগারে কিন্তু জমা করতে হবে। 12% ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। এবং এইটা সময়কাল যেটা দেওয়া হয়েছে, যে দিনে তারা এই অর্ডারটি তাদের পার্সোনালি রিসিভ করবেন, সেই দিন থেকে 4 সপ্তাহের মধ্যে এই টাকা রাজ্য কোষাগারে কিন্তু জমা দিতে হবে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার করে বলে রাখি, দুটো ক্যাটাগরি সকলকে তাদের বেতন ফেরত দিতে হবে এমন কথা কিন্তু বলা নেই। বলা হয়েছে যাদের ওএমআর শিট ব্ল্যাঙ্ক জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন বা প্যানেল এক্সপায়ারির পর যারা চাকরি পেয়েছেন, বাকি কারোই কিন্তু টাকা ফেরত দেওয়ার বিষয়টি থাকছে না। এ নিয়ে অযথা সকলেই উদ্বিগ্ন হবেন না, এমনিতেই আপনারা যথেষ্ট টেনসড, এই বিষয়টা নিয়ে আরো টেনশন বাড়াবেন না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই বিষয়ে তিনি নজর রাখবেন এবং এই অ্যামাউন্টটা ল্যান্ড রেভিনিউ এরিয়ারটা হিসাবে জমা পড়ছে কিনা, রিকভারি হচ্ছে কিনা 6 সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু তাকে দেখতে হবে। বিভিন্ন জেলার ডিআইরা তারা ডিএমকে রিপোর্ট করবেন যে ব্যক্তিরা এইরকম ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পেয়েছেন বা প্যানেল এক্সপায়ারির পর চাকরি পেয়েছেন, তাদের এই টাকাটা তারা ফেরত দিয়েছেন কিনা। সিবিআই এই ধরনের ব্যক্তিদের 4 ধরনের কেসই হতে পারে, 9, 10, 11, 12 যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের ক্ষেত্রে এদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। বিশেষ করে যারা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন বা ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে পেয়েছেন, এই দুটো ক্ষেত্রকেই জোর দিয়ে ধরা হয়েছে। এবং
প্রয়োজন হলে সিবিআই তাদের কাস্টাডিতে নিতে পারবে। সিবিআই প্রয়োজন হলে স্টেট গভর্নমেন্টের যে কোনো অধিকারী যারা বা স্টেট গভর্নমেন্টের যে কোনো ব্যক্তি যারা এই সুপার নিউমেরি পোস্ট তৈরির সাথে যুক্ত ছিলেন, যারা এই বেআইনি নিয়োগগুলোকে অ্যাকোমোডেট করতে চেয়েছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে। সিবিআই কে এই সমস্ত ইনভেস্টিগেশন করে প্রেফারেবলি উইদিন 3 months ফ্রম ডেট, আজকের দিন থেকে 3 মাসের মধ্যে এই কোর্টকে কিন্তু একটা রিপোর্ট সাবমিট করতে হবে। রেজাল্ট যে ইলেকশন আছে সেই রেজাল্ট ডিক্লেয়ারের 14 দিনের মধ্যে, ফোর্টনাইট মানে 14 দিনের মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেস শুরু করে দিতে হবে। 4 জুন তার 14 দিনের মধ্যে কিন্তু এই কাজগুলো শুরু করে দিতে হবে। Appointment for preparation, evaluation and scanning of OMR sheet shall be made by SSC by open tender. এই যে এগুলো কাজটা করবে, যেটা নাইসাকে দিয়ে এর আগের বার করিয়েছিল, সেই কাজটা ওপেন টেন্ডারের মাধ্যমে করতে হবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে এবং এসএসসি কে সমস্ত নিয়ম মেনে এই সিলেকশন প্রসেসটা চালাতে হবে। এসএসসি কোন পদ্ধতিতে, কোন নীতির উপর ভিত্তি করে, কোন সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই রিক্রুটমেন্ট করবে, সেইটা কিন্তু ওয়েবসাইটে তার সমস্ত পদ্ধতি জানিয়ে দিতে হবে। কোর্টের রায়ে এই বিষয়গুলো উঠে এসছে, ফলে একদিকে বোঝা যাচ্ছে যে এই রায়ের ফলে আপাতত যদি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো স্টে না পাওয়া যায়, আপাতত সমস্ত রিক্রুটমেন্টগুলো বাতিল হলো। যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পেয়েছেন বা যারা প্যানেল এক্সপায়ারির পর চাকরি পেয়েছেন, তাদেরই কেবলমাত্র টাকা ফেরত দিতে হবে, বাকি কারো টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ থাকছে না। এসএসসি 4 জুনের 14 দিনের মধ্যে জানাবে যে কিভাবে তারা নিয়োগ পদ্ধতিটা করবে এবং ফ্রেশলি পুরো পদ্ধতিটা কিন্তু, নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে। সেক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের সুযোগ থাকবে, যারা চাকরি পাননি তারা নতুন করে সুযোগ পাবেন। রায়ের কপিতে মূলত এই বিষয়গুলোই আছে। আরো যদি কোনো দিক উন্মোচিত হয়, নতুন দিক যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি আমার পরের ভিডিওতে নিয়ে আসবো। অকারণে ভিডিও আর দীর্ঘায়িত করছি না। সকলে ভালো থাকবেন, ভেঙে পড়বেন না। যা পদক্ষেপ নেওয়ার উপযুক্ত পদক্ষেপ সাহসিকতার সাথে নিতে হবে। যারা যোগ্য হয়েও হয়তো আজকে এই পরিস্থিতির শিকার, তাদের জন্যই এই কথাগুলো বললাম। পাশাপাশি যে সমস্ত যোগ্যরা এতদিন চাকরি না পেয়ে বঞ্চিত হয়েছিলেন, তাদের সামনেও একটি সুযোগ চলে এলো। তারাও নিজেদের নতুনভাবে প্রমাণ করার চেষ্টা করবেন। আপনাদের ওপরও অনেকটাই অবিচার হয়েছে। সকলের প্রতি শুভেচ্ছা রেখে আমাদের ভিডিও শেষ করছি।